ছবি দেখতে পাচ্ছ কিছু? আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, এখানে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। দরিদ্র ধনী বিভিন্ন ধর্মের লোক আমরা দেখতে পাচ্ছি। এখানে এই ছবিগুলো দেখানোর একটা উদ্দেশ্য আছে। আমরা আজকে যে পাঠটি নিয়ে আলোচনা করব তার সাথে এর একটা মিল আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব। তোমরা কি অনুমান করতে পারছো? বলো, একজন বলো দেখি। মনিরা, মনিরা জি ম্যাম। কি বলো তো, আজকে আমরা কি পড়াতে যাচ্ছি? ম্যাম মানুষ কবিতা। সরি, আমি শুনতে পাই নাই। ম্যাম মানুষ কবিতা। না না, আচ্ছা, মানুষ কবিতা, তার সাথেও মিল আছে। আজকে আমি প্রথমে বলেছি আজকে আমি প্রবন্ধ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে এবার বলো দেখি কি, নাহলে আমি ঘোষণা করি পাঠ কি হতে পারে। আমি বলি। বলো আমি বলি। বলো। আমি বলি উপেক্ষিত শক্তির উদ্ভাবন। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে আজকে আমরা মানুষ কবিতার সাথে এই ছবিগুলোর মিল আছে। তারপরে আমি যেহেতু প্রবন্ধের কথা উল্লেখ করেছিলাম, সুতরাং আজকে আমরা কি পড়বো? উপেক্ষিত শক্তি উদ্বোধন। কে লিখেছেন? বিদ্রোহী কবি, প্রেমের কবি, দারিদ্র্যের কবি কাজী নজরুল ইসলাম। আচ্ছা, এটা আমরা এই প্রবন্ধটার পরে আমরা কি নিজেরা কথা বলো না, নিজেরা কথা বলা পরের সময় পাবে। এখন আমি বলি, শোনো। এখানে আমরা কবি লেখক কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা জানবো, কিছু নতুন শব্দের সাথে পরিচিত হব এবং আমাদের রাষ্ট্রীয় জীবনে আপমর সকল জনগণের যে অংশগ্রহণ রয়েছে সেই সম্পর্কে আমরা কিছুটা ধারণা করতে পারবো। এখন আমি একটু লেখক পরিচিতির দিকে তাকাই। লেখক কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে। তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি ম্যাম। ঠিক আছে। জন্ম 1899 খ্রিস্টাব্দে 24শে মে, আর বাংলা সাল হচ্ছে 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে কাজী ফকির আহমেদ, মায়ের নাম জাহেদা খাতুন। তার কাব্য বৈশিষ্ট্যগুলো কি কি? তার কাব্যে আমরা সব সময় দারিদ্র পীড়িত, শোষণ, শাসিত এই শ্রেণীর কথাগুলি আমরা বেশি দেখতে পাই। বিদ্রোহী কবি বলা হয় কেন? এই যে তিনি সমাজের তৎকালীন সমাজের যে শ্রেণী বৈষম্য ছিল সেটা সম্পর্কে তিনি ছিলেন সোচ্চার। অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে বিদ্রোহী কবি বলা হয়। তাকে আমরা বিদ্রোহী কবি হিসেবেই জানি, প্রেমের কবি, বিদ্রোহীর কবি এবং কে আমাদের জাতীয় কবি। আচ্ছা, তার উল্লেখযোগ্য কাব্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে অগ্নিবীণা, বিষের বাসী, ছায়ানট, দোলন, চাপা ইত্যাদি। তিনি তার লেখনীর মধ্য দিয়ে বাংলা সাহিত্যে বিশেষ স্থান অধিকার করে রয়েছেন। আমরা হাতে গোনা যে কয়েকজন লেখক, কবি, সাহিত্যিকদের আমরা পাই, তাদের মধ্যে আমরা আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদানের কথা আমরা অস্বীকার করতে পারবো না। তিনি বাংলা সাহিত্যকে গান, নাটক, ছোট গল্প এবং প্রবন্ধ এবং সমাজ সংস্কারমূলক নানা রকম লেখনীর মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্যে একটা বিশাল স্থান অধিকার করে রয়েছেন। এই জন্য বাংলা ভাষাভাষী আমরা যারা আছি তারা আমাদের যতদিন আমাদের মানে সাহিত্য অঙ্গন থাকবে আমরা তাকে চির কৃতজ্ঞতা প্রকাশ করব, তার প্রতি চিরকৃতজ্ঞ থাকব এবং তাকে আমরা স্মরণ করে যাব। তিনি বেঁচে থাকবেন আজীবন তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে। এই মহান কবি লেখক তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে বাংলা যে সাহিত্যের যে শাখা প্রশাখা রয়েছে সব শাখাতেই তার বিচরণ ছিল এবং এই বিচরণ থেকে তিনি অবসর না বলবো আমি আমার যেটা ব্যক্তিগত ধারণা যে তাকে বাধ্যতামূলকভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি এই বিদ্রোহী কবি
একা একাই হয় নাই, কিন্তু নানা রকম শোষণ উৎপীড়নের বিরুদ্ধে লেখার ফলে তিনি শাসক গোষ্ঠীর রোষানলে পড়েন এবং তিনি বিভিন্ন সময় কারাগারে যান এবং এই কারাগারে গিয়ে তাকে তো সুখে খাওয়ানো হয় নাই, সেখানে তাকে নির্যাতন করা হয়। মাত্র 40 বছর বয়সে তিনি নির্বাক হয়ে যান। মানে তার শরীরে হয়তো বা কিছু একটা নির্যাতনের ফলে কি বলবো, শারীরিক কোনো ত্রুটি দেখা দেয়, যার ফলে হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। শারীরিক ত্রুটির কারণে তিনি অকালেই কি করেন, সাহিত্য অঙ্গন থেকে কিছুটা দূরে সরে আসেন। তিনি লিখতে পারেন না, বলতে পারেন না, কিন্তু তারপরেও তিনি তার এই মানে জ্ঞান থাকাকালীন সময়ে তিনি বাংলা সাহিত্যকে যা দিয়ে গেছেন সেটা আমরা চির কৃতজ্ঞতার সাথে স্মরণ করব আজীবন। আচ্ছা, এই মহান কবি 1976 সালে 29শে আগস্ট 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এই লেখক কবির শেষ ইচ্ছা ছিল তাকে যেন মসজিদের পাশে সমাহিত করা হয়। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়েছে এবং শ্রদ্ধার সঙ্গে আমরা প্রতি বছরই তার জন্ম এবং মৃত্যুবার্ষিকী পালন করে থাকি। কিছুদিন আগেই কে কবি কাজী নজরুল ইসলামের কি মৃত্যুবার্ষিকী পালন করা হলো নাকি? পেপার পত্রিকায় দেখেছো? হ্যালো জি মিস। কয়েকদিন আগে বাংলা কি মাস চলছে এটা বলতে পারবা? এখন বাংলা মাস কি? ভাদ্র। ভাদ্র, রাইট। এই ভাদ্র মাসে তিনি বরণ করেন। আচ্ছা, এখন আমরা কিছু শব্দার্থ দেখি। এই প্রবন্ধটা পড়তে গেলে কিছু শব্দের সঙ্গে আমরা পরিচিত হব, যেগুলো আমরা এর আগে হয়তোবা কোথাও পড়েছি, আবার একেবারেই নতুন। সেগুলো কি কি? মসিময়, মসিময়। আমরা যদি এর অর্থটা না জানি তাহলে কি আমরা এই শব্দের অর্থটা বলতে পারবো? এই শব্দটা প্রয়োগ করতে পারবো? মোটেও পারবো না। মসিময়, অন্ধকারচ্ছন্ন। চণ্ডাল, আমরা জানি হিন্দু সম্প্রদায়ের 4টা শ্রেণী বিভাগ রয়েছে, এর মধ্যে সবচেয়ে নিম্ন বর্ণের হচ্ছে কি চণ্ডাল। বোধনবাসী, বোধ জাগায় এরকম বাসী। দৈন্য, দারিদ্র বা দীনতা। আচ্ছা, এখানে আমি এই পরে একটু আলোচনায় আসি। এবার আমি মূল যে প্রবন্ধ আমাদের আজকে সেই সম্পর্কে একটু আলোচনা করতে চাই। এখানে দেখো আদর্শ পাঠের মধ্যে কি আছে। আমরা প্রথমে জানি এই উপেক্ষিত শক্তির উদ্বোধন এটা কোত্থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এর উৎসটা কি হতে পারে। বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলী জন্মশত বর্ষ সংস্করণ প্রথম খণ্ড থেকে চয়ন করা হয়েছে। তিনি এই উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে তিনি কি নিয়ে আলোচনা করেছেন? ভারতবর্ষের অবিভক্ত ভারতবর্ষে বাঙালিদের বাঙালি তথা নিম্ন শ্রেণীর মানুষের প্রতি যে বৈষম্য ছিল সেগুলো নিয়ে তিনি মূলত আলোচনা করেছেন। এই পাঠের কি উদ্দেশ্য? এই যে আমাদের মাধ্যমিক শ্রেণীতে যে এটার অন্তর্ভুক্ত করা হয়েছে, এর উদ্দেশ্যটা কি? সকল মানুষের প্রতি আমরা, তোমাদের কি মনে আছে পঞ্চম শ্রেণীতে সকল মানুষের প্রতি শ্রদ্ধা বলে একটা অধ্যায় আছে, তাই না? সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের প্রতি আমরা কেন শ্রদ্ধা নিবেদন করব, এরকম একটা অধ্যায় পড়েছো? জি মিস। হ্যাঁ, সেখানে কি ছিল যে আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম, সেখানে উঁচু নিচু এবং মধ্যম শ্রেণীর, অর্থাৎ উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এই সব শ্রেণী কি অন্তর্ভুক্ত আছে এবং প্রত্যেকের নিজস্ব কিছু দায় দায়িত্ব রয়েছে। দায়িত্ব এবং কর্তব্যের মধ্য দিয়ে আমরা সুন্দর একটা সমাজ গড়ে তুলতে পারি। এখানে দেখো নিম্নবর্ণের নিম্ন শ্রেণীর মানুষেরা নানা রকম ছোটখাটো কাজ করে থাকে, কিন্তু তাদের সমাজ সংস্কারে কিন্তু তাদেরও কিন্তু বিশাল একটা ভূমিকা রয়েছে। যেমন উদাহরণ হিসেবে আমি বলি ফেরিওয়ালা, তারপরে ঝাড়ুদার, এদের কথা যদি আমরা উল্লেখ করি, এদের কাজ হচ্ছে কি ফেরি করে জিনিসপত্র ঘরে ঘরে পৌঁছে দেয়া, আর ঝাড়ুদারের কাজ হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার রেখে, নালা নর্দমা পরিষ্কার রেখে পরিবেশটাকে সুন্দর করে গড়ে তোলা। এখন এরা যদি তাদের দায়িত্বগুলো সুন্দরভাবে পালন না করে তাহলে কি সমাজ কিংবা পরিবেশ ভালো হবে? বলো, হবে কি? নো মিস। না, নো মিস। হ্যাঁ, একদিন দুদিন করতে করতে ময়লা আবর্জনায়
আমরা একেবারে ডুবে যাব। সুতরাং তাদেরকে তো আমরা তাচ্ছিল্য করতে পারি না। কেন পারি না? কারণ তাদেরকে দরকার। কেন দরকার? সুন্দর পরিবেশের জন্য এই নিম্ন শ্রেণীর মানুষগুলোকে আমাদের প্রয়োজন। সুতরাং তাদেরকে তাদের যোগ্য মর্যাদা দিতে হবে। বই লাগে নাকি? আমরা এই আজকে যে পড়াইতেছে, এই যে বই সব একটা জায়গায়। প্লিজ নিজেরা কথা বলো না, আমি বলার সময় দিব তোমাদের, তখন তোমাদের কথাগুলো আমি শুনবো। কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই উত্তর দিব। এখন একটু আমার কথাগুলো শোনো মনোযোগ দিয়ে। তো এই যে দুটো শ্রেণী, উচ্চ এবং নিম্ন, এই দুটো শ্রেণীর মধ্যে সাম্য স্থাপন করার প্রচেষ্টা থেকেই এই উপেক্ষিত শক্তির উদ্বোধন রচনার উদ্দেশ্য। অর্থাৎ লেখক এখানে বোঝাতে চেষ্টা করেছেন যে আমরা সমাজে বসবাস করি বিভিন্ন শ্রেণীর মানুষের সমন্বয়ে, এবং তাদের একে অন্যের প্রতি যদি সমবেথী না হই, সমবেদনা না জানাই, তাদেরকে আমরা সমান গুরুত্ব না দেই, তাহলে আমরা কি করতে পারবো না? সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো না। শ্রমিককে আমরা কাজে লাগাবো এবং তাদের ন্যায্য অধিকার দিব। হাদিসেও আছে কি, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাকে পারিশ্রমিক দিয়ে দিতে হবে। তাই তো? জানা আছে কারো এই কথাগুলা? বলো। জি মিস। জি ম্যাম। আচ্ছা, জি মিস। এই কথাটি আজকে আমরা একটু ডিটেইলসে আলাপ করব। আচ্ছা, এই রচনার বিষয়বস্তু সম্পর্কে একটু ছোটখাটো ধারণা আমাদের আগেও ছিল, যদি আমরা এখন রিভাইজ দিচ্ছি, তারপরেও একটু আমি আলোচনা করলাম। তার এর মধ্যে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে খাতায় লিখে ফেলো, আমরা ক্লাসের শেষে সে প্রশ্নের উত্তরগুলো দিব। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, উপেক্ষিত শক্তির উদ্বোধন, এটা কি জাতীয় রচনা? বলো। ফারজানা আক্তার, ফারজানা আক্তার, তুমি কি শুনতে পাচ্ছ? প্রবন্ধ গ্রন্থ। প্রবন্ধ, রাইট, প্রবন্ধ জাতীয় রচনা। ঠিক আছে, ওকে। তাহলে এই প্রবন্ধে লেখকের কি চেতনা প্রকাশ পেয়েছে? কি কে বলবা? বলো। সাম্যবাদী চেতনা। সাম্যবাদী চেতনা। আমরা জানি নজরুল ইসলাম সাম্যবাদী কবি, নাকি অসাম্প্রদায়িক কবি, অর্থাৎ তার রচনার মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমাজের উঁচু নিচু সবার কথাই আসছে। আমরা মানুষ কবিতা তো পাই, আবার এই উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধেও পেয়ে থাকি। আচ্ছা, এখানে গণতন্ত্রের জন্য উপেক্ষিত শক্তির প্রয়োজনীয় দিকটি প্রতিফলিত হয়েছে। গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? একজন কি উত্তরটা বলতে পারবা? মারিয়া, দেখি বলো তো। মারিয়া, শুনতে পাচ্ছ? মারিয়া, আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, মারিয়া শুনতে পাচ্ছ না, তাহলে পলক, পলক ক্লাস 10 রোলটা অবশ্য এখানে আসে নাই, সবাই Yes, madam. নাম এবং রোল দিবা। পলক, শুনতে পাচ্ছ? পলক? ইয়েস ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা, তুমি বলো যে এই প্রবন্ধে লেখক কাদের কাদের নিয়ে আলোচনা করেছেন, একটু বলো, তারপরে আমি ডিটেলসে আলোচনাতে যাচ্ছি। বলো। আমি কথা বুঝতে পারতেছি না ম্যাডাম। এই প্রবন্ধে, উপেক্ষিত শক্তি উদ্বোধন প্রবন্ধে লেখক কাদের নিয়ে আলোচনা করেছেন? মনে পড়তেছে না। তাই? মারিয়া, মারিয়া, মারিয়া শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি বলি, এই উপেক্ষিত শক্তি উদ্বোধন, এখানে লেখক বা কবি, আমরা যাই বলি না কেন, কবি কাজী জি নজরুল। ম্যাম, এতক্ষণ ফোন হ্যাং হয়েছিল, জন্য মিউটে চাপতে দিতে হয়ে গেছিল। আচ্ছা, বলো তো তুমি, এটা কাদের সম্পর্কে লেখা হয়েছে এই প্রবন্ধটা? শুনতে পাচ্ছ? হ্যালো মারিয়া, শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি বলি, সময় নষ্ট হয়ে যাচ্ছে। জি ম্যাম, বলেন। আচ্ছা, এখানে সাম্যবাদ চেতনায় প্রকাশ পেয়েছে, তাই তো? এটা তো আমরা জেনেছি। এই সাম্যবাদটা কাদের নিয়ে? সাম্য, সমভাব,
কাদের প্রতি? সমাজে সেই নিম্ন বর্ণের শ্রমিক শ্রেণী যারা আছে, যাদের পরিশ্রমের ঘামে গড়া আমাদের এই সভ্যতা, এই সংস্কারমূলক যে চেতনা, সেটা আমরা কাদের পরিশ্রমের বিনিময়ে পাচ্ছি? নিম্ন শ্রেণীর মানুষের বিনিময়ে। এখানে তাদের শ্রম যদি না থাকতো, তাদের কন্ট্রিবিউট যদি না থাকতো, তাহলে সুন্দর সমাজ কখনোই গড়ে উঠতে পারতো না। এখানে লেখক হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে সবার কথা উল্লেখ করেছেন। হিন্দু মুসলমান বলে কোনো আলাদা নাই, মানুষ, আমরা মানুষকে সবার উপরে স্থান দিব, এবং লেখক সে কথাই বলার চেষ্টা করেছেন। এখানে মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করতে হবে। সে নিম্ন শ্রেণীর, না হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান, সেভাবে না, ধর্ম চেতনা থেকে নয়, সাম্য চেতনা থেকে তাদেরকে মূল্যায়ন করতে হবে। এখানে ঐক্যবদ্ধ মহাশক্তির কথা উল্লেখ করা হয়েছে। ঐক্যবদ্ধ, আমরা জানি সমাজে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধর্মের গোত্রের মানুষ বাস করে, এবং সকলের সমন্বিত প্রচেষ্টায় সুন্দর সমাজ, প্রথমে সমাজ, তারপরে রাষ্ট্র গড়ে ওঠে। আর একটা রাষ্ট্র কখন সমৃদ্ধ বা সামনের দিকে উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে যেতে পারে? কখন? যখন সে তার অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক এই সব ক্ষেত্র মানে সবগুলো ক্ষেত্রে সে সাফল্যমণ্ডিত হতে পারে। এবং এই সাফল্যমণ্ডিত করার পিছনে কারা কারা? জনগণ, না? একটি দেশের জনগণ হচ্ছে কি প্রধান শক্তি, এটা জানো তো নাকি? হ্যাঁ, ইয়েস ম্যাডাম। হ্যাঁ, একটি দেশের প্রধান সম্পদ হচ্ছে জনগণ। সুতরাং এই জনগণকে মূল্যায়ন করতে হবে। সে নিম্ন বর্ণের, না উঁচু শ্রেণীর, উচ্চবিত্ত, না মধ্যবিত্ত, সেটা আমরা দেখব না। এখানে লেখক সে কথাই বলেছে, সাম্য চেতনা থেকে তিনি এই কথাগুলো বলেছেন যে চন্ডাল ছোট লোকদের ঐক্যবদ্ধ মহাশক্তির মূল্যায়ন ও ব্যবহারকে মানে গুরুত্ব দিতে হবে। এই যে আমরা ছোট লোক বলে যাদেরকে আমরা কোন করে ফেলছি, একদিকে ঠেলে রাখছি, তাদেরকে মূল্যায়ন করছি না, সেটা পরিহার করতে হবে। এই জন্য আমাদের মানসিকতা, মনোভাব, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। এবং এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের একটাই রাস্তা, সেটা কি বলো? আমরা বই পড়া প্রবন্ধে পড়েছি, বই পড়তে হবে। কেন? বই পড়লে মানুষের মনোজগৎ কি হবে? খুলে যাবে, তাই তো? মনোজগৎটা কি হবে? উন্মোচিত হবে। এই মনোজগৎ যখনই উন্মোচিত হবে, তখনই তার মধ্যে বোধ শক্তি জাগ্রত হবে। সেটা বোধ কি? মূল্যবোধ। শিক্ষা এবং মূল্যবোধ কিন্তু এক জিনিস নয়। শিখলাম আমি, সেটা বই দেখে মুখস্থ করে শিখে ফেললাম, কিন্তু যখন সেই শিক্ষণীয় বস্তু, শিক্ষণীয় জ্ঞানটুকু আমি প্রয়োগ করব, প্রয়োগ করে ভালো মন্দ বিচার করতে সক্ষম হব, তখনই সেটা মূল্যবোধে পরিণত হবে। এখানে কি বলেছে দেখো, বিশ্ব সভায় নিজেদের আসন লাভ করতে উপেক্ষিত শক্তির কোনো বিকল্প নেই। কারণ যুগে যুগে কালে কালে উন্নয়ন ও উন্নতির পথে যত কাজ হয়েছে, শান্তি ফিরে এসেছে, তার মূলে উপেক্ষিত শক্তির ব্যবহার করা হয়েছে। যেমন তাজমহলের কথা আমি বলি, তাজমহল তৈরি করতে কত বছর লেগেছিল জানো? কেউ বলতে পারবা? মনে পড়ছে না। মনে পড়ছে না? পলকের খালি মনেই পড়ে না। 22 বছর লেগেছে। আচ্ছা, এই তাজমহল এখন তো সবারই মোটামুটি মানে গুগল সম্পর্কে ধারণা আছে, তাজমহল সম্পর্কে জানবা। এর সৃষ্টি কিভাবে হয়েছিল আমরা শুধু জানি কি তাজমহল হচ্ছে প্রেমের একটা সমাধি, কিন্তু এর পিছনের যে একটা ইতিহাস আছে, মমতাজ শাহজাহানের পিছনেও একটা ইতিহাস আছে, নির্মাণ ইতিহাস, এবং একটা করুণ কাহিনী আছে এর পিছনে। সেটা কি? এই নির্মাণ কর্মীদের কিন্তু আঙুল কেটে দেওয়া হয়েছিল। সে কথা কি জানো তোমরা? আচ্ছা, এগুলো প্রাসঙ্গিক, এটা আসলে আমাদের পাঠের মধ্যে নাই যদিও, কিন্তু এই যে আমরা উপেক্ষিত শক্তি কারা, ওই শ্রমিকগুলো 22 বছর ধরে বিভিন্ন জায়গা থেকে মার্বেল পাথর শ্রমিক, কলা কৌশলী, স্থাপত্য শিল্পে যারা পারদর্শী, তারা আসলো, নির্মাণ করলো। অবশেষে নির্মাণ কিন্তু আর্কিটেক্ট কি করে? ছবি এঁকে দিয়ে দেয়, ইঞ্জিনিয়ার সেটা প্ল্যান করে কিভাবে করবে, কিন্তু এই যে ইটের গাঁথনিগুলো কে দেয়? শ্রমিকরা দেয়। এই শ্রমিকগুলোকে শেষ পর্যন্ত তাজমহলের ক্ষেত্রে আমি বলছি,
কি করেছিল, তাদের আঙুল কেটে দেওয়া হয়েছিল যেন এরকম সৃষ্টি তারা আর দ্বিতীয়টা করতে না পারে। তারপরে আমাদের দেশে মুসলিম শিল্প, আমরা এখন মুসলিম শাড়ি পরি তাই না, কাপড় চোপড় পরি, দেখি আমরা, এর ইতিহাসও জানি যে একটা মুসলিম শাড়ি, কয়েকশো গজ মুসলিম শাড়ি অনায়াসে আংটির মধ্য দিয়ে যেতে পারতো এবং একটা ম্যাচ গ্যাস লাইট বাক্সের মধ্যে তাকে অনায়াসে সংরক্ষণ করা যেত, এতটাই নিখুঁত এবং কে সূক্ষ্ম ছিল। সুতরাং সেই শিল্পটাকে ধ্বংস করা হয়েছিল কিভাবে, ঠিক এভাবে এই যে যারা কারিগর ছিল তাদেরকে কি করা হয়েছিল, আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল যেন এই শিল্পটাকে তারা কি করতে পারে না, আর বিস্তৃতি করতে না পারে, অর্থাৎ তারা যেন সেই শিল্পটাকে ধরে রাখতে না পারে। এটা আসলে একটা আমাদের কি বলবো, আমাদের মানসিকতার নির্মম একটা চিত্র, যেটা কখনই করা উচিত নয়। তোমাদের কি মতে কি উচিত? নো ম্যাম। নো মিস। নো ম্যাম, কখনোই না। তাদের অবদানের কারণেই আমরা সামনের দিকে, এখন কিন্তু দেখো জামদানি শাড়ি, মুসলিম শাড়ি, এগুলো হচ্ছে কি আমাদের পরিচিতি, এই আমাদের পূর্ববঙ্গ থেকেই কিন্তু একসময় এই যে এখনো জামদানি, সোনারগাঁয়, নারায়ণগঞ্জ সোনারগাঁয়, ওখানে এখনো জামদানি শিল্পটা যথেষ্ট কি বিস্তার লাভ করেছে। ওই যে মুসলিম শিল্পের যে কারিগরগুলো ছিল, মুসলিম শাড়ি যারা তৈরি করতো, তাদের বংশধররাই কিন্তু এই শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে। তারা কিন্তু কারিগর, তারা কিন্তু উচ্চ কোনো ডিগ্রিধারী নয়, তারা আবার কি কোনো বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু পিএইচডি, ডিলিট ইত্যাদি ডিগ্রিধারী বা ডিগ্রি অর্জন করেন নাই, কিন্তু আমাদের রাষ্ট্রীয় যে একটা সম্মান আছে, আমরা রাষ্ট্রীয়ভাবে যে পরিচিত, সেটার ক্ষেত্রে তারা কিন্তু একটা অবদান রেখেছে। সুতরাং তাদেরকে কি আমরা অবজ্ঞা করতে পারি? মোটেও না, তারা কারিগর, শ্রেষ্ঠ কারিগর। আচ্ছা, এখানে যার যোগ্য, যার যোগ্যতা রয়েছে তাকে সেই যোগ্য অনুযায়ী মর্যাদা দিতে হবে, অর্থাৎ যে যে কাজটা পারে তাকে উৎসাহিত করতে হবে এবং সেই অনুযায়ী তাকে মূল্যায়ন করতে হবে। সেই জন্য কবি লেখক কাজী নজরুল ইসলাম বারবারই বলেছেন সাম্যের কথা। সেই সাম্যটা কি? মনোভাব পরিবর্তনের কথা। এখানে দেখো কি বলেছে, বিশ্বের বুকে কল্যাণকামী আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্র গঠন করতে গেলে আমরণ সংগ্রামী মনীষী এবং রাষ্ট্রনায়কদের নির্দেশিত পথে অগ্রসর হয়ে কাজ করতে হবে। রাষ্ট্রনায়ক তো সুন্দরভাবে কি করেন, দিক নির্দেশনা দিয়ে দেন, কাজগুলো করে কে? এই জনগণ, জনগোষ্ঠী, তারা হ্যাঁ ঠিক বলেছো, তারা আবার কি করে, বিভিন্ন ভাগে, সবাই তো আর সব এক কাজ করে না। যেমন আমরা কেউ স্কুলের, আমি একটা উদাহরণ দিই, আমরা কেউ পড়াই, কেউ পরিচ্ছন্নতার কাজ করে, কেউ বেল দেয় তাই না, কেউ দারোয়ান, গেট পাহারা দেয়, কেউ রাতে পাহারা দেয়, নাইট গার্ড, এক একজনের এক এক কাজ তাই না। সমাজটাও ঠিক তাই, রাষ্ট্রও ঠিক তাই, এক একটা মন্ত্রণালয় এক একটা কাজ করে থাকে এবং সকলের সমন্বয়ে রাষ্ট্রটা সুন্দরভাবে পরিচালিত হয়। এখানেও ঠিক তাই। কি বলেছে যে রাষ্ট্রকে কি করতে হবে, সামনের দিকে এগিয়ে নিতে গেলে এই যে আমাদের মহান মনীষীরা আছেন, তারা যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন সে অনুযায়ী আমাদেরকে কি হিংসা, বিদ্বেষ, তারপরে আত্মকলহ, দুঃখ, দুর্দশা, এই যে এগুলো তো থাকবে আমাদের স্বাভাবিক জীবনে, আনন্দ, বেদনা, দুঃখ, মঙ্গল, সব এগুলো সবই আমাদের নিত্যসঙ্গী। কিন্তু এই নিত্যসঙ্গীকে সাথে করেই আমরা সামনে এগিয়ে যাব। বর্তমান পরিস্থিতির কথাই আমি বলি, করোনা না, কোভিড-19, করোনা ভাইরাসের ভয়ে আমরা সবাই আতঙ্কিত, কিন্তু কতদিন আর এভাবে ঘরে বসে থাকা যায়? আমরা 6-7 মাস ধরে কিন্তু চলছি এভাবে, কিন্তু এখন আমরা স্বাভাবিক জীবন যাপনের চেষ্টা করে যাচ্ছি। আমি বলবো না স্বাভাবিক জীবনে আমরা চলে আসছি, আমরা চেষ্টা করে যাচ্ছি কিভাবে আমরা নিরাপত্তার সাথে সচেতনতামূলক এবং কি বলবো স্বাস্থ্য বিধি মেনে আমরা চলাফেরাও করছি, তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এবং আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে, প্রত্যাহিক আনুষঙ্গিক কাজগুলো, সেগুলো আমরা করার চেষ্টা করছি। কি বলেছে, এই উপেক্ষিত শক্তির মহা সমাবেশ ঘটাতে হবে, অর্থাৎ এই যে নিম্ন বর্ণের কথাগুলো বারবার আমি বলছি, আজকে নিম্ন বর্ণ নিচু শ্রেণীর কথাগুলো বলছি, এদেরকে কি করতে হবে, মহা সমাবেশ ঘটাতে হবে, তাদেরকে ভাগ করে দিতে হবে, তাঁতি সম্প্রদায়কে সচল রাখতে হবে, তাদেরকে অনুদান দিতে হবে, উৎসাহ দিতে হবে, ভালো কাজের মূল্যায়ন করতে হবে। আবার যারা সুতা বুনে তাদেরকে উৎসাহিত দিতে হবে, পৃষ্ঠপোষকতা দিতে হবে, তাদের প্রতি
মানে সমান দৃষ্টিভঙ্গি দিতে হবে। আর কি বলবো, তাদের সুযোগ সুবিধার কথাগুলো চিন্তা করতে হবে। সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা কি করতে পারবো, আমরা যে আমাদের কিন্তু সকলেরই, আমরা উচ্চবর্ণ নিম্নবর্ণ যাই বলি না কেন, সকলেই আমরা চাই কি, আমরা চাই যে সুন্দরভাবে সমাজটা গড়ে উঠুক। সুতরাং সবাইকে সব রকম ভাবে মূল্যায়ন করতে হবে এবং তাদেরকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে কি হবে, মর্যাদাবান জাতি এবং রাষ্ট্র হিসেবে আমরা বিশ্বের মানচিত্রে নিজেদেরকে স্থান দিতে পারবো। মিস আপনি আটকে গেছেন আবার। আটকে গেছি? আচ্ছা, এখানে দেখো কিছু প্রশ্ন আছে। চন্ডাল কি বলতে পারবা? চন্ডাল কি? মিস আবার চন্ডাল কি? মিস হিন্দু বর্ণ ব্যবস্থার নিম্ন বর্ণের লোক। হিন্দু আমরা জানি, হিন্দু হচ্ছে 4টা শ্রেণী: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই শূদ্র শ্রেণী হচ্ছে কি